আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আহসান আছি আপনাদের সাথে। আজকে আমি কথা বলবো হচ্ছে মেজার্স অফ শেপ নিয়ে। এটা হচ্ছে ডেটার কীরকম শেপে থাকবে, এটা কি স্কিউড নাকি এটা প্লাটিকার্টিক, এটা স্প্রেড কেমন, এই বিষয়ে একটা সম্যক ধারণা দেয় আমাদেরকে মেজার্স অফ শেপ। সো প্রথমে দেখি আমরা এখন পর্যন্ত মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এটা সম্পর্কে জেনেছি, তারপর মেজার্স অফ ডিসপারশন অর স্প্রেড এটা সম্পর্কে জেনেছি। আজকে আমরা দেখব হচ্ছে মেজার্স অফ শেপ, যেখানে আমাদের দুইটি টপিক আছে, একটা হচ্ছে স্কিউনেস আর একটা হচ্ছে কার্টোসিস। তো প্রথমে দেখি স্কিউনেস ব্যাপারটা কি। এটা হচ্ছে একটা মেজার অফ অ্যাসিমেট্রি অফ দ্য ডেটা ডিস্ট্রিবিউশন, মানে হচ্ছে ডেটাটা এভারেজ থেকে ডানে এবং বামে, অর্থাৎ এভারেজের চেয়ে বেশি এবং এভারেজের চেয়ে কম, এই দুই দিকে কি সমানভাবে স্প্রেড কিনা সেই সম্পর্কে আমাদের একটা ধারণা দিবে। যেমন আমরা অলরেডি দেখে আসছি হিস্টোগ্রামের সম্পর্কে, যখন সেই ক্লাসে ছিলাম, যে এই ধরনের ডেটা যেখানে দেখা যায় যে লেফট সাইডে আমরা যদি ধরে নেই এটা হচ্ছে ডেটার মেজরিটি হচ্ছে এই এরিয়াটাতে, তাহলে আমরা যদি এই পাশটা দেখি মনে হচ্ছে এটা একটা লেজ। সো ডেটার টেইল বা লেজটা যদি লেফট সাইডে হয় এবং ম্যাক্সিমাম ডেটা থেকে যদি লেফট সাইডে হয়, তাহলে সেটাকে আমরা বলে থাকি লেফট স্কিউড ডিস্ট্রিবিউশন। আর যদি মেজরিটি অফ দ্য ডেটা থেকে রাইট সাইডে আমাদের লেজ বা টেইলটা থাকে, সেক্ষেত্রে সেটাকে আমরা বলি রাইট স্কিউড ডিস্ট্রিবিউশন। তো এই লেফট স্কিউডকে অনেক সময় নেগেটিভ স্কিউড ডিস্ট্রিবিউশন বলা হয়ে থাকে, আর রাইট স্কিউড ডিস্ট্রিবিউশনকে অনেক সময় পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন বলা হয়ে থাকে। তাহলে সিমেট্রিক ডিস্ট্রিবিউশন কোনটা? যেটার এভারেজ থেকে, এই যে এখানে হচ্ছে ম্যাক্সিমাম ডেটা, সো এই মেজরিটি অফ দ্য ডেটা যেখানে আছে তার বাম পাশে এবং ডান পাশে দুই দিকেই যদি সমান পরিমাণভাবে স্প্রেড হয়ে থাকে, অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে যে টেলটা এদিকেও খুব বেশি না এদিকেও খুব বেশি না, সো এই ধরনের ডিস্ট্রিবিউশনটাকে বলা হয় সিমেট্রিক ডিস্ট্রিবিউশন। তাহলে তাদের আসলে ভিন্ন ভিন্ন নাম থাকার কারণ আছে, কারণ প্রত্যেকটার ক্ষেত্রে যে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সির ভ্যালুগুলো ছিল, যে মিন, মিডিয়ান, মোড, এগুলা এক এক জায়গায় এক এক রকম থাকে। যেমন লেফট স্কিউড ডিস্ট্রিবিউশনে এইদিকে যেহেতু অল্প কিছু সংখ্যক অবজারভেশন আছে, তারা দেখা যায় এই ওভারঅল এভারেজটাকে বাম দিকে টেনে ধরে। সো দেখা যাচ্ছে যে এখানে এবারে মানে মিনটা হচ্ছে সবচেয়ে ছোট, হয়তো কোনো একটা এরকম একটা জায়গায় থাকবে। মিডিয়ান হচ্ছে ধরলাম এই জায়গায় থাকবে। মোড হচ্ছে ম্যাক্সিমাম ডাটা যেখানে থাকে, সো মোড দেখা যাচ্ছে এই জায়গায় কোনো একটা পজিশনে থাকবে। সো লেফট স্কিউড ডিস্ট্রিবিউশনে দেখা যায় মিন সবচেয়ে ছোট, মিডিয়ান তার চেয়ে বড়, দেন হচ্ছে মোড। রাইট স্কিউডে হচ্ছে ঠিক তার অপোজিটটা, এখানে দেখা যায় মিন সবচেয়ে বেশি, কারণ খুব অল্প সংখ্যক ডেটা ধরলাম, এগুলোকে আউটলাইর যদি ধরে নেই, তাহলে এই অবজারভেশনগুলো দিয়ে আমরা যখন ক্যালকুলেশন করি দেখা যায় মিনটা অনেক এদিকটা টেনে ধরে, সো মিন সবচেয়ে বেশি থাকে, দেন আমাদের মিডিয়ান থাকে এই জায়গায়, দেন মোড থাকে এই জায়গায় যেখানে ম্যাক্সিমাম ডেটা আছে। সো মোড সবচেয়ে ছোট, সো সেই কম্পারিজনে আর কি এরকমটা লেখা হয়েছে যে মিন সবচেয়ে বড়, দেন মিডিয়ান, দেন মোড। আর সিমেট্রিক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিন, মিডিয়ান, মোড সবগুলো একই পজিশনে থাকে। সো অনেক সময় দেখা যায় সবগুলো সমান, সেজন্য লেখা হচ্ছে মিন, মিডিয়ান এবং মোড সমান। এখন কথা হচ্ছে এই স্কিউনেস আমরা কীভাবে মেজার করতে পারি। স্কিউনেস মেজার করার বেশ কিছু মেজারমেন্ট আমাদের কাছে আছে, স্কেল আছে। সেগুলো হচ্ছে প্রথমে হচ্ছে পিয়ারসনস ফার্স্ট স্কিউনেস অফ কোফিশিয়েন্ট, তারপর পিয়ারসন সেকেন্ড স্কিউনেস অফ কোফিশিয়েন্ট। এছাড়াও কিছু কোয়ান্টাইল বেসড মেজার আছে, বাট এগুলোর চেয়েও যেটা বেশি ইউজফুল বা বেশি ব্যবহার হয় বিভিন্ন সফটওয়্যারে, সেগুলো হচ্ছে ফিশার পিয়ারসন কোফিশিয়েন্ট অফ স্কিউনেস। এটিকে বলা হচ্ছে গামা 1, এবং এটি ক্যালকুলেশন করা হয় হচ্ছে থার্ড মোমেন্ট এবং সেকেন্ড মোমেন্ট দিয়ে। তো এখানে মোমেন্ট ব্যাপারটা কি, এই মোমেন্টস ব্যাপারটা কি সেটা জানার জন্য আমরা হচ্ছে সামনে প্রবাবিলিটির যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোতে আমরা দেখাবো, সেটার লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব। সো এই গামা 1টাকে বলা হয় হচ্ছে ফিশার পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস, বা সংক্ষেপে কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস এভাবে বলা হয়ে থাকে। এখন এটারও একটা অ্যাডজাস্টমেন্ট পরবর্তীতে আসছে, যে যদি দেখা যায় যে স্যাম্পল সাইজ কম, সেক্ষেত্রে এখানে কিছু অ্যাডজাস্ট করা হয় এন দিয়ে, এই অ্যাডজাস্টমেন্ট টার্মটা দিয়ে গামা 1কে মাল্টিপ্লাই করে। সো এটাকে অনেক জায়গায় গামা 1 লেখা হয়, অনেক জায়গায় G1 বা স্মল G1 এটা দিয়েও ডেনোট করা হয়ে থাকে। আর অ্যাডজাস্টেড ফিশার পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ স্কিউনেসকে গামা 1 স্টার অথবা ক্যাপিটাল G1 দিয়েও প্রকাশ করা হয়ে থাকে। সো এগুলোর আসলে মিনিং কি, এগুলো আমরা যদি জিরো আসে, এই ভ্যালু ক্যালকুলেট করার পরে যদি জিরো আসে, সেক্ষেত্রে আমরা বলে নিই যে কোনো স্কিউনেস নাই, অর্থাৎ ডিস্ট্রিবিউশনটা সিমেট্রিক। যদি এটার ভ্যালু জিরোর চেয়ে ছোটো হয়, সেক্ষেত্রে আমরা বলে থাকি লেফট স্কিউড বা নেগেটিভ স্কিউড ডিস্ট্রিবিউশন।
আর যদি এই ভ্যালুটা 0-র চেয়ে বড় হয় তখন আমরা বলে থাকি রাইট স্কিউড বা পজিটিভ স্কিউড ডিস্ট্রিবিউশন। তো পাশে হচ্ছে এই ফিগারগুলো দিলাম জাস্ট রেফারেন্স হিসেবে। আর এখানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মোমেন্টের একটা ছোট ফর্মুলা। সো এই এখন এটা নিয়ে তো টেনশন করার কিছু নেই, সামনের ক্লাসে আমরা এটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব। আর এটা হচ্ছে আর এর প্যাকেজ, সেখানে কোনটা ব্যবহার করা হচ্ছে তার একটা বিস্তারিত, সব সফটওয়্যার প্যাকেজের মধ্যেই বিস্তারিত লেখা থাকে যে তারা ক্যালকুলেশন করার সময় কোন ফর্মুলাটা ব্যবহার করছে। সো এটা আপনারা হচ্ছে যেই সফটওয়্যার ব্যবহার করেন, সাস হোক বা এসপেসাস হোক কিংবা আর হোক বা এক্সেল হোক, সব জায়গাতেই এটা ডিটেলস দেওয়া থাকবে। ওইটা একটু ডকুমেন্টেশন যদি আপনারা ঘাটেন সেখানে ডিটেলসটা পেয়ে যাবেন। এবার আমরা আসি কার্টোসিসে। সো স্কিউনেস আমাদের দেখাচ্ছিল যে ডেটাটা কোন দিকে বেশি, টেলটা কোন দিকে বেশি ঝুঁকে যাচ্ছে, আর কার্টোসিস আমাদের ইনফরমেশন দেয় যে টেলটা কি অনেক বেশি স্প্রেড হয়ে আছে নাকি খুব কম স্প্রেড হয়ে আছে, সো রিলেটিভ টু দ্য নর্মাল ডিস্ট্রিবিউশন। সো এখানে সব কম্পারিজনটা নর্মাল ডিস্ট্রিবিউশনের সাপেক্ষে হচ্ছে। সো নর্মাল ডিস্ট্রিবিউশন আসলে কি? সো নর্মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে একটা বেল শেপের কার্ভ, আমরা অলরেডি অনেকবার এটা দেখছি। সো এটা হচ্ছে একটা ঘন্টা বা বেল, এই বেলের শেপটা যেরকম নর্মাল ডিস্ট্রিবিউশন শেপটা এক্স্যাক্টলি সেরকম। এবং নর্মাল ডিস্ট্রিবিউশনের একটা বৈশিষ্ট্য হচ্ছে যেখানে এভারেজ থেকে 3 স্ট্যান্ডার্ড ডিভিশন বা 3 স্ট্যান্ডার্ড ডিভিশনের মাঝে 99.7% ডেটার বেশি অ্যাটলিস্ট এর মধ্যেই থাকবে। সো আমরা স্ট্যান্ডার্ড ডিভিশন অলরেডি জানছি, সেখানে আমরা এম্পিরিক্যাল যে রুল ছিল সেই রুলের মধ্যে আমরা দেখছিলাম যে 3 স্ট্যান্ডার্ড ডিভিশনের মধ্যে 99.7% ডেটা থাকবে। সো এইটা ছিল আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশনের একটা বৈশিষ্ট্য। সো নর্মাল ডিস্ট্রিবিউশনের থেকে যদি আমরা কম্পেয়ার করি, যে যদি দেখা যায় যে এরকম না হয়ে ডেটাটা অনেক বেশি হাই পিকড, তো এরকম, তো সেক্ষেত্রে আমরা তাদেরকে বলি হচ্ছে লেপ্টোকার্টিক। এবং স্প্রেডটা যদি এরকম না হয় অনেকটা ফ্ল্যাট টাইপের হয়, সেক্ষেত্রে তাদেরকে আমরা বলি প্লাটিকার্টিক। সো এদের পাশে যে কে ইজ ইকুয়াল টু সামথিং ভ্যালু দেওয়া আছে, সেই ভ্যালুটা আসলে আমরা বলি কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস, অনেকটা কোএফিসিয়েন্ট অফ স্কিউনেসের মতো। তো কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস আমরা কীভাবে মেজার করতে পারি? এটার ক্ষেত্রে আমরা মোমেন্টের কনসেপ্টেই ব্যবহার করি, বাট এখানে ক্যালকুলেশনটা আমাদের এত ডিটেলসে জানার প্রয়োজন হয় না। বাট আমরা সামনে প্রবাবিলিটি ক্লাসে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো যে এটা আসলে কীভাবে হচ্ছে। সো এখানে আমরা কোএফিসিয়েন্ট অফ কার্টোসিসকে ডিনোট করি হচ্ছে গামা 2 দিয়ে, এটাকে অনেক জায়গায় স্মল g2 দিয়েও ডিনোট করা হয়। এবং এখানে আমরা ব্যবহার করতেছি ফোর্থ মোমেন্ট M4 এবং সেকেন্ড মোমেন্ট M2। সো এইটার ভ্যালুগুলো হচ্ছে 3 এর উপরে এবং নিচে এইভাবে ভ্যারি করে। সো যদি কোএফিসিয়েন্ট অফ কার্টোসিসের ভ্যালু 3 হয়, সেক্ষেত্রে আমরা বলি যে এটা মেসোকার্টিক ডিস্ট্রিবিউশন, অর্থাৎ এই যে এটার ভ্যালু যদি 3 হতো সেক্ষেত্রে আমরা বলতাম এটা হচ্ছে একটা মেসোকার্টিক ডিস্ট্রিবিউশন। এখানে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে এক্সেস কার্টোসিস বা এক্সেস কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস ভ্যালু, এটা আমরা সামনে এখন দেখব। সো এটা হচ্ছে 3, আর যদি 3 এর চেয়ে কম হয় সেক্ষেত্রে আমরা বলে থাকি প্লাটিকার্টিক, আর যদি 3 এর চেয়ে বেশি হয় সেক্ষেত্রে আমরা বলে থাকি লেপ্টোকার্টিক। কোনো সফটওয়্যার প্যাকেজের ক্ষেত্রে দেখা যায় তারা এই ফর্মুলাটা ব্যবহার না করে এক্সেস কার্টোসিসের ফর্মুলাটা ব্যবহার করে, অর্থাৎ এই ভ্যালু যেটা আসলো সেখান থেকে 3 মাইনাস করে, যাতে আসলে সেই 3 এর বদলে আমরা কম্পারিজনটা 0 সাপেক্ষে করতে পারি। সো তখন কি হয়ে গেল, তখন আমরা 3 এর সাপেক্ষে কম্পারিজনটা না করে আমরা বলি 0। সো যদি এই ভ্যালুটা 0 হয়, অর্থাৎ এক্সেস কার্টোসিসের ভ্যালুটা যদি 0 হয়, সেক্ষেত্রে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে মেসোকার্টিক ডিস্ট্রিবিউশন। যদি এক্সেস কার্টোসিসের ভ্যালু 0-র চেয়ে ছোটো হয় সেক্ষেত্রে হচ্ছে প্লাটিকার্টিক ডিস্ট্রিবিউশন। যদি এটার চেয়ে এক্সেস কার্টোসিস 0-র চেয়ে বড় হয় সেক্ষেত্রে এটা হচ্ছে লেপ্টোকার্টিক ডিস্ট্রিবিউশন। সো এটা এক্স্যাক্টলি উপরেরটার মতোই, জাস্ট 3 মাইনাস করে একটা স্ট্যান্ডার্ড পজিশনে নিয়ে আসলো, অর্থাৎ 0 পজিশনে নিয়ে আসলো, যাতে আমরা ইজিলি নাম্বারটা থেকে বুঝতে পারি। সো এখন এদের চেয়েও আরেকটা অনেক সফটওয়্যার প্যাকেজ এক্ষেত্রে ফিশার পিয়ারসন অ্যাডজাস্টেড ফিশার পিয়ারসন স্ট্যান্ডার্ডাইজড মোমেন্ট কোএফিসিয়েন্ট ব্যবহার করে। সো সেটাও অনেক ক্ষেত্রে এক একটা প্যাকেজে এক এক রকম। সো সেটা একটু দেখে নেবেন যে আপনারা আসলে কোনটা ব্যবহার করতেছেন। বাট যখন আমরা লার্জ স্যাম্পলে ব্যবহার করি, অর্থাৎ দেখা গেল স্যাম্পল সাইজ 30-এর বেশি, সেক্ষেত্রে আসলে অ্যাডজাস্টেড ফিশার পিয়ারসন স্ট্যান্ডার্ডাইজড মোমেন্ট কোএফিসিয়েন্ট কিংবা ইউজুয়াল যে কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস, সব ক্ষেত্রে আমরা সিমিলার ভ্যালুই পাই। সো সেটাও একটা জানার বিষয়। বাট ওভারঅল আমরা নাম্বারের পাশাপাশি সবসময় ডেটাটা এরকম একটা গ্রাফে নিয়ে দেখব, যে আমরা প্লট করে দেখব হিস্টোগ্রামের মাধ্যমে যে ডিস্ট্রিবিউশনটা কেমন। সো আজকে আমরা ক্লাসে কী কী দেখলাম? আজকে আমরা দেখলাম হচ্ছে স্কিউনেস এবং কার্টোসিস। সো নেক্সট ক্লাস থেকে আমরা প্রবাবিলিটি সম্পর্কে জানবো। সেই পর্যন্ত সাথে থাকবেন। ধন্যবাদ।